সে ২টা নাম্বার এমপি ছিল। আমরা মায়ের কোলে যেরকম বসবাস করছি ওইরকম এমপি থাকাকালীন আমরা বসবাস করছি। মোদির চাওয়াতেই যে হাসিনা জামায়াত নেতাদের ফাঁসি দিয়েছিল তার আরও একটি প্রমাণ সামনে এলো। আল্লামা সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে চাওয়া সুখরঞ্জন বালির বয়ানে তা স্পষ্ট হয়ে গেছে। অসংখ্য মুসলিম যেখানে জামায়াত নেতাদের বিপক্ষে সাক্ষ্য দিয়েছে, সেখানে একজন অমুসলিম হয়েও হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এই ভদ্রলোক। আর সত্যের সাথে অটল থাকার কারণে হাসিনা তাকে মোদির হাতে তুলে দিয়েছিল। তবে তাতেও তাকে দমানো যায়নি। আল্লামা সাঈদীকে কারাগারে হত্যা করতে পারলেও সুখরঞ্জনকে গুম করেও শেষ করতে পারেনি। এত কিছুর পরও সুখরঞ্জন কিভাবে বেঁচে গেলেন, সত্যের পথে অটল থাকার কারণে তিনি কি পুরস্কার পাচ্ছেন, বিস্তারিত থাকছে রূপসী বাংলার এই পর্বে। 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 অগস্ট পর্যন্ত আওয়ামী শাসনামলে গুমের ঘটনাগুলো তদন্ত করতে অন্তর্বর্তী সরকার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গত 27 অগস্ট গুম সংক্রান্ত তদন্ত কমিশন গঠন করেছে। কমিশন ইতিমধ্যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে। সেখানেই এসেছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথিত যুদ্ধাপরাধের মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী সুখরঞ্জন বালির নাম। তিনি 2012 সালের 5 নভেম্বর ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে নিখোঁজ হন। কেবল একজন আলেমের পক্ষে সত্য বলার কারণেই তিনি ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। তাই এখন তাকে জামায়াতের এমনভাবে পুরস্কৃত করা উচিত যাতে বাকিটা জীবন সুখে শান্তিতে তিনি থাকতে পারেন। আর অবশ্যই দোয়া করা উচিত তিনি যেন ইসলাম গ্রহণ করে ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারেন। সম্প্রতি সুখরঞ্জন বালি জানিয়েছেন, পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের উমিদপুর গ্রামে তার বাড়ি। তিনি পেশায় কাঠমিস্ত্রি। তার এক ছেলে ও এক মেয়ে। তার ছেলেও কাঠমিস্ত্রির কাজ করত। তার ভাষ্যমতে তাতে যে আয় রোজগার ছিল তাতে আমি পরিবার নিয়ে ভালোই চলতাম। সাঈদী হুজুরের মামলায় সাক্ষ্য দেয়াকে কেন্দ্র করে আমাকে অপহরণ করে গুম করে নির্যাতন, নিপীড়ন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিজিবির সহায়তায় বিএসএফের হাতে তুলে দিয়ে টানা 5 বছর কারাবন্দী করে অবর্ণনীয় সাজা ভোগে বাধ্য করা হয়। অনেক ভয় আতঙ্কের পরও সাঈদী হুজুরের মৃত্যুর পর তার জানাজায় উপস্থিত হয়েছিলাম। তারপর আবারও আমি নিরাপত্তার কারণে আড়ালে চলে যাই। তিনি জানান, তার উপর ঘটে যাওয়া এত ঘটনার পর তিনি মানসিক ও শারীরিকভাবে স্বাভাবিক হতে পারেননি। নিজ পেশায়ও ফিরে যেতে পারেননি। ফলে অর্থকষ্টে ও অভাবে দিন কাটছে তার ও পরিবারের। তাই তাকে পুরস্কৃত করা খুব জরুরি। সুখরঞ্জন বালি বলেন, মুক্তিযুদ্ধের সময় কারা আমার ভাইকে হত্যা করেছে সেই দৃশ্য আমি আমার বাড়ির পাশে টয়লেটের ভিতর লুকিয়ে থেকে নিজে চোখে দেখেছি। সেখানে সাঈদী হুজুরকে আমি দেখিনি। তখন এ নামে কাউকে আমি চিনতামও না। উনি আমাদের এলাকা থেকে নির্বাচিত 2 বারের এমপি ছিলেন। তখন ওনার সম্পর্কে জানি ও চিনতে পারি। সাঈদী হুজুর যখন এমপি ছিলেন তখন আমাদের মনে হতো যেন আমরা মায়ের কোলে আছি। হুজুর নিরপরাধ, নির্দোষ। তার বিরুদ্ধে শত নির্যাতন সহ্য করেও আমি সাক্ষ্য দেইনি। আমাকে ক্ষুদিরামের মতো ফাঁসি দিলেও আমি প্রস্তুত ছিলাম। তিনি বলেন, ভারত থেকে দেশে ফিরেও আমি নিজ এলাকায় পিরোজপুরের ইন্দুরকানীতে যেতে পারিনি। নিরাপত্তার কারণে বাগেরহাটে আত্মীয় ও পরিচিতদের সহায়তায় তাদের আশ্রয়ে ছিলাম। সুখরঞ্জন বালি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় অপহরণ, গুম এবং 5 বছর কারাবন্দী থাকা সহ তার সঙ্গে ঘটে যাওয়া সব অন্যায়ের বিচার চান তিনি। ক্ষতিপূরণ চান রাষ্ট্রের কাছে। দর্শক, আপনিও তার সাথে অন্যায়ের বিচার ও ক্ষতিপূরণ চাইলে কমেন্টে ইয়েস লিখে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। জানা যায় 2012 সালে আল্লামা সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে নিখোঁজ হন সুখরঞ্জন বালি। তিনি বলেন, 2012 সালের 5 নভেম্বর আমি ঢাকায় কোর্টে গিয়েছিলাম। আমার সঙ্গে 2 ব্যারিস্টার ও 2 উকিল ছিলেন। আমাদের গাড়ি দেখে কোর্টের গেটে আটকে ফেলা হয়। তখন আমার সঙ্গে থাকা আইনজীবীদের সঙ্গে গেটের লোকদের তর্ক-বিতর্ক চলছিল। আমি গাড়িতে 2 ব্যারিস্টারের মাঝে বসা ছিলাম। এ সময় কিছু সাদা পোশাকের লোক আমাকে নামিয়ে টানাটানি করতে লাগলো। তারা বলছিল, যার জন্য গাড়ি থামানো হয়েছে সেই লোক উনি, একেই আমাদের দরকার। সেই লোকেরা আমাকে গাড়ি থেকে নামিয়ে টেনে হিঁচড়ে 5-6 হাত দূরে অপর একটি গাড়িতে তুলে আমার চোখ বেঁধে ফেলে এবং একটু পরে গাড়িটি ছেড়ে দেওয়া হয়। আধা ঘন্টা গাড়িটি চালানোর পর সাদা পোশাকের লোকেরা তাকে হাঁটাতে থাকে। এ সময় নিচের দিকে নামার মতো অনুভব করেন তিনি। কিছু দূর হাঁটিয়ে একটা দরজা খুলে অন্ধকার জায়গায় ঢুকিয়ে দেওয়া হয়। কোনো আলো সেখানে ছিল না, অথচ তখন সকাল 10টা-11টা বাজে। সুখরঞ্জন বালি বলেন, আমাকে একটি খালি রুমে আটকে দেওয়া হয়। বাইরে কোনো শব্দ ছিল না। ঘরে কোনো জানালা বা ফাঁকা ছিল না যা দিয়ে কোনো রকম আলো ভেতরে আসতে পারে।
তখন আমাকে মাঝে মাঝে অল্প করে খাবার দেয়া হতো। সেখানে কিছু লোক ছিল যারা আমাকে খাবার দিত বা পাহারায় আসতো। তারা নীল রঙের পোশাক পরা থাকতো। তিনি বলেন, এর 2 দিন পর আমাকে সেই রুম থেকে বের করে অন্য একটি রুমে নেওয়া হয়। সেখানে আমাকে নিয়ে তারা জোর করে সাইদি হুজুরের বিরুদ্ধে স্বীকারোক্তি নিতে চায়। সে রুমে অনেকগুলো ক্যামেরা লাগানো ছিল, আমি দেখতে পাই। আমার ভাইয়ের হত্যায় সাইদি হুজুর জড়িত কিনা জানতে চাইলে আমি যখন অস্বীকার করি এবং বলি যে যারা আমার ভাইকে হত্যা করেছে তাদের আমি চিনি, তাদের বিরুদ্ধে আমি সাক্ষ্য দিতে পারবো, কিন্তু তারা বারবার আমাকে সাইদি হুজুরের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বলে এবং এক পর্যায়ে তারা আমাকে মারধর সহ ইলেকট্রিক শক দেয়, নির্যাতন করে। সুখরঞ্জন বালি বলেন, তারা আমাকে এক পর্যায়ে টাকা দিয়ে লোভ দেখানোর চেষ্টা করে। এরপরও রাজি না হলে তারা অমানবিক নির্যাতন চালায়। সেখানে টানা কয়েকদিন ছিলাম। তারা বিভিন্ন সময় বিভিন্ন ঘরে নিয়ে জিজ্ঞাসাবাদ করত। তখন 3-4 জন লোক জিজ্ঞাসাবাদ করত। তাদের অত্যাচারে আমি অসুস্থ হয়ে যাই। কয়েকদিন সেখানে থাকার পর তারা একদিন সকাল 7টা কি 8টার দিকে আমাকে চোখ বেঁধে গাড়িতে তোলে। সেখান থেকে নিয়ে যায় বর্ডার এলাকায়। তিনি বলেন, আমি বুঝতে পারি যে ওটা বাগেরহাট নয় এবং স্পষ্ট দেখতে পাচ্ছি সামনে বিএসএফ, এটা বর্ডার এলাকা। সেখানে যারা আমায় নিয়েছে কান্না করতে করতে আমি বিএসএফের হাতে তুলে না দিতে তাদের অনুরোধ করি। আমি বলি, এদের হাতে তুলে দিয়েন না, প্রয়োজনে আমাকে মেরে ফেলেন। এ কথা বলতে বলতে আমি মাটিতে পড়ে যাই। তারপর তাকে নেয়া গাড়ির লোকেরা জোর করে বিএসএফের কাছে দিয়ে আসে। এ সময় সুখরঞ্জন দেখতে পায় গাড়িতে 6-7 জন পুলিশের সঙ্গে 2 জন বিজিবি সদস্য আছেন। তখন বুঝতে পারেন গাড়ি থামিয়ে যাদের নেওয়া হয় তারাই বিজিবি। তিনি বলেন, বাংলাদেশের একজন নিরপরাধ নাগরিককে রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী আরেকটি দেশের রাষ্ট্রীয় বাহিনীর হাতে তুলে দেয় কেমন করে। কান্নাজড়িত কণ্ঠে সুখরঞ্জন বালি বলেন, আমি যেতে না চাইলে জোর করে তারা আমাকে ধরে বিএসএফ সদস্যদের হাতে তুলে দেয়। বিএসএফ কিছু জিজ্ঞাসা না করেই আমাকে প্রচুর মারধর শুরু করে। বিএসএফ হিন্দিতে কথা বলছিল এবং আমি আমাকে না মারার জন্য বাংলায় বোঝাতে চেষ্টা করি। আমার কোনো কথা তারা বুঝতে পেরেছিল কিনা আমি আজও বুঝিনি। এক পর্যায়ে বিএসএফ মোটা দড়ি দিয়ে পেছন দিক দিয়ে তার হাত বেঁধে ফেলে। হাত বাঁধার সেই দাগ এখনও স্পষ্ট। বিএসএফের মারধরের পর তিনি প্রায় 3 ঘন্টা বেহুঁশ ছিলেন। তিনি বলেন, বিএসএফের ক্যাম্পটির বিষয়ে জানতে পারি এটি বৈকারি বাজার, পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার স্বরূপনগর থানা এলাকা। এরপর বসিরহাট জেলে আমাকে 22 দিন রাখা হয়। সেখানে একদিন আমাকে কোর্টেও নেওয়া হয়। এরপর আনা হয় দমদম জেলে। সুখরঞ্জন বলেন, দমদম জেলে থাকাকালীন সেখানে এক বন্দীকে আমি দেখতে পাই যে সম্পর্কে আমার ভাগ্নে। সে আমাকে চিনতে পারেনি। আমি সুযোগ বুঝে তাকে আমার পরিচয় দিলে সে আমাকে জড়িয়ে ধরে বলে, মামা তুমি বেঁচে আছো, আমরা তো জানি তুমি মারা গেছো। সে ভাগ্নে কারামুক্তির পর আমার বাড়িতে ও নিকটাত্মীয়দের আমার বেঁচে থাকা ও ভারতের দমদম জেলে বন্দী থাকার কথা জানায়। তিনি বলেন, আমার বাড়ির লোকেরা ভারতীয় প্রশাসন ও মানবাধিকার সংস্থার সঙ্গে যোগাযোগ করলে মানবাধিকার সংস্থার সহায়তায় সুপ্রিম কোর্টের আদেশে 2018 সালের প্রথম দিকে 5 বছর জেল খেটে আমি মুক্ত হয়ে দেশে ফেরত আসতে পারি। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারও হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো ভিডিওতে। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।